সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এইচএসসি কেমিস্ট্রি, এবং সেটি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি একটা পার্ট। আমরা অর্গানিক কেমিস্ট্রি নিয়ে কথা বলবো। তো যারা এখনো এইচএসসি কোর্সে রেজিস্ট্রেশন করো নাই, তারা রেজিস্ট্রেশন করে নিবা, কারণ হচ্ছে এটা যেহেতু স্কলারশিপের আন্ডারে। এবং যারা অর্গানিক কেমিস্ট্রিতে প্রবলেম রয়েছে, তারা অর্গানিক কেমিস্ট্রির প্রবলেম সলিউশনের জন্য আমাদের একটি স্কলারশিপ প্রোগ্রাম রান করছে। সো এই স্কলারশিপ প্রোগ্রামে বাংলা মিডিয়ামের তোমরা যারা আছো, তোমরা সবাই রেজিস্ট্রেশন করে ফেলতে পারো। আমরা এইচএসসির অর্গানিক কেমিস্ট্রির ফুল কোর্সটা এখান থেকে লিড করব। সো ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার উইথ বেসিক একদম ডিটেলস এবং পড়ানো হবে, যা তোমার একাডেমিক কোর্সের জন্য যেমন কাজে লাগবে, অ্যাডমিশন টেস্টের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। কারণ অ্যাডমিশন টেস্টের ইচ অ্যান্ড এভরি ইস্যু আমরা সিলেবাসের সাথে ট্র্যাক করে দেবো, যাতে করে একই সাথে তোমার দুটো কভার হয়ে যায়। আলাদা কোনো প্রিপারেশন দরকার হবে না, শুধু গাইডলাইন গুলো ফলো করলে হবে। তোমাদের কি করতে হবে, এই যে এইচএসসি এখানে কোর্স গুলো দেওয়া আছে, এই কোর্স গুলোর ভিতরে যেমন কেমিস্ট্রিতে ক্লিক করলে কেমিস্ট্রির বিষয়গুলো পাবা, ঠিক অ্যাট দ্য সেম টাইম হচ্ছে ফিজিক্স ক্লিক করলে ফিজিক্স পাবা, বায়োলজি ক্লিক করলে বায়োলজি পাবা। ঠিক আছে? তাহলে কি করতে হবে, কোর্সে রেজিস্ট্রেশন করার জন্য জাস্ট এই যে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। মোবাইল থেকে করতে পারো, কম্পিউটার থেকে অথবা ল্যাপটপ থেকে। করার পরে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দিতে হবে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে রাখি, যে এইখানে বিকাশ নাম্বার তোমাদের দিয়ে রাখবা, কিন্তু কোনো পেমেন্ট করতে হবে না, কারণ যেহেতু স্কলারশিপের আন্ডারে হচ্ছে। আর রেফারেল কোড হবে 1234। রেফারেল কোড হবে 1234, যেটা স্কলারশিপ আন্ডারে। এই স্কলারশিপের রেজিস্ট্রেশনটা কতদিন করতে হবে? জানুয়ারির 31 তারিখ পর্যন্ত এর মধ্যে করে ফেললেই হবে। জানুয়ারি 31 তারিখের পরে এই স্কলারশিপের আন্ডারে রেজিস্ট্রেশনটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের আলোচনায়। আমরা প্রথমেই যেটা করবো সেটি হচ্ছে আমাদের ওয়েবসাইটে গেছি। এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা যে কোনো জায়গা থেকে, গুগল থেকে আমরা ক্লিক করলেই, জাস্ট www.massbd.org লিখলেই আমরা আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাব। ওয়েবসাইটে এসে রেজিস্ট্রেশনটা করে ফেলতে হবে। রেজিস্ট্রেশনটা করে ফেললে আমরা প্রয়োজনীয় গাইডলাইনটা তোমাদের প্রোভাইড করতে পারবো। আর আরেকটা কাজ করতে পারো, রেজিস্ট্রেশন করে সরাসরি এই যে ভিউ আওয়ার কোর্সে চলে যেতে পারো। যারা যারা জানো এটা আর কি, এখান থেকে চলে যেয়ে এই যে এইচএসসি ইংলিশ বা এইচএসসি কেমিস্ট্রি এরকম কোর্স পাবা, সেটা করে ক্লিক করে পারচেস করে নিলে হবে। এটি হচ্ছে যারা পেমেন্ট মোডে করবা। কিন্তু যারা স্কলারশিপের আন্ডারে করবে তারা পেমেন্ট না করলে হবে, শুধু বিকাশ নাম্বারটা দিয়ে দিবে। হুম। আর আরেকটা কাজ করতে পারো, যে যারা এটা বুঝো না, রেজিস্ট্রেশনটা যাদের কাছে মনে হবে কঠিন, তারা তাদের একটা সহজ বুদ্ধি আছে। এই যে এখানে দেখতেছো ইমেল অ্যাড্রেস, এখানে দেখতেছো ফোন নাম্বার, এই ফোন নাম্বারে কল করে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে স্কলারশিপের জন্য। আর একটা হচ্ছে যে এই ফোন নাম্বারে মেসেজ দিয়ে, মেসেজের ক্ষেত্রে নাম এবং হচ্ছে কলেজের নাম এবং হচ্ছে কোন সাবজেক্ট সেটি লিখতে হবে। আর হচ্ছে যে হচ্ছে যে আহ, আহ, এই যে নাম, তো বলে হচ্ছে যে অল্টারনেটিভ একটা মোবাইল নাম্বার যেটাতে আমরা কমিউনিকেট করবো, সেটি উল্লেখ করতে হবে, অথবা ইমেলও করতে পারো। তো আশা করছি বুঝতে পারছো। তাহলে আমাদের কাছে রিচ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা বলে দিলাম। খুবই সিম্পল। জাস্ট কিছু তোমরা যদি এটা না করতে পারো, জাস্ট শুধু একটা মেসেজ দিলেও হবে। মেসেজ দিলেই আমাদের অফিস থেকে যোগাযোগ করে তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে দেবে। সুতরাং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এইচএসসি যে কোনো স্টুডেন্ট আমাদের এখান থেকে কমপ্লিট সাপোর্ট গুলো পাবে। সুতরাং যেহেতু এখান থেকে স্কলারশিপের আন্ডারে একটা ম্যাসিভ সাপোর্ট দেওয়া হচ্ছে সবাইকে, বাংলা মিডিয়ামের সবাইকে, সুতরাং হচ্ছে তোমাদের কষ্ট করে প্রাইভেট পড়তে যাওয়া এবং প্রাইভেট পড়া এবং এর পিছনে হাজার হাজার টাকা খরচ করার কোনো দরকার নেই। এটি ডেডিকেটেড একটা সাইট এন্ড ফুল সাপোর্ট এখান থেকে পেয়ে যাওয়া। তাহলে আমরা আলোচনায় এখন চলে যাচ্ছি। আজকের আলোচনায় আমরা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি একটি বেসিক জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের স্লাইডে। আমাদের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন, নিশ্চয়ই তোমরা স্ক্রিন আমাদের দেখতে পাচ্ছ আশা করছি। প্রথমে আমি যেটা বলবো সেটি হচ্ছে যে এই যে তোমার আমরা যে এত কিছু পড়বো, মানে অনলাইনে পড়বো বা তুমি একটা টিচারের কাছে পড়বা বা তুমি হচ্ছে কোন একটা কলেজে ভর্তি হয়েছো, কেন? এটার উত্তরটা আমরা আগে জানবো। কেন আমরা আমাদেরকে মানে এটা ভর্তি হতে হলো, কেন পড়তে হবে? এর একটাই উদ্দেশ্য, একটা উদ্দেশ্য কি? সেটি হচ্ছে আমাদেরকে ইন্টারমিডিয়েটে একটা ভালো রেজাল্ট করতে হবে, এইচএসসি তে একটি ভালো রেজাল্ট নিয়ে বের হতে হবে। দিস ইজ আওয়ার মেইন টার্গেট। সো টু কাভার দিস টার্গেট, আমরা যদি এইটাকে কাভার করতে চাই, তাহলে এই টার্গেটটাকে সম্পূর্ণ করতে হলে আমাদের কি করতে হবে? এটা একটা কোশ্চিন। আর একটা কোশ্চিন হচ্ছে ভালো রেজাল্ট কেন করতে হবে। এক কথায় যদি বলি, ভালো রেজাল্ট করতে হবে এই কারণে যে আমার পরবর্তী ইন্টারমিডিয়েট পাশের পরে পরবর্তী যে আমার এডুকেশন লাইফটা তৈরি হবে বা শুরু হবে, সেটি ডিফাইন করবে হচ্ছে এইচএসসি রেজাল্ট। কারণ এইচএসসি রেজাল্টের উপরে আমার অ্যাডমিশনে
ভর্তি পরীক্ষায় হচ্ছে অ্যাপ্লাই করা, এবং এইচএসসির এই যে পড়াশোনা, তার উপরে ডিপেন্ড করবে হচ্ছে আমার অ্যাডমিশন। তো সবকিছু মিলে এটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ এইচএসসি এর রেজাল্ট। এখন এইচএসসি রেজাল্ট ভালো করতে হলে আমাদের কি করতে হবে? এইচএসসি রেজাল্ট ভালো করতে হলে আমাদেরকে পড়তে হবে, এটি হলো প্রথম কথা। আমাদেরকে প্রতিটা সাবজেক্ট জেনে বুঝে পড়তে হবে। এখানে মেন প্রবলেমটা কি? মেন প্রবলেম হচ্ছে যে আমরা যেটা পড়বো সেটি বুঝে পড়বো, এবং বুঝে পড়লে আমাদের এইটি মেমোরিতে থাকবে। না বুঝে পড়লে কিছু থাকবে না। আর মেমোরিতে যদি না থাকে, তাহলে যেটা কি হবে, আমরা পরীক্ষায় ভালো করতে পারবো না। আর পরীক্ষায় ভালো না করলে পরেরটা তো তোমরা জানোই। আচ্ছা, এখন আমরা আসি যে আলোচনায়, খুবই গুরুত্বপূর্ণ যে আলোচনাটা, সেটি হচ্ছে আমাদের যে ইনফরমেশন গুলো আমরা পড়বো, যে ইনফরমেশন গুলো আমরা শিখবো, এই ইনফরমেশন গুলোকে আমরা চাইলে সারা জীবন মনে রাখতে পারি। আমাদের ব্রেন এতটাই পাওয়ারফুল। আমি আবার বলছি যে আমরা যে ইনফরমেশন গুলো পড়বো, যে ইনফরমেশন গুলো শিখবো, এই ইনফরমেশন গুলো আমরা চাইলে সারা জীবন মনে রাখতে পারি। আমাদের ব্রেন এতটাই পাওয়ারফুল। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো, তোমাকে জানতে হবে যে তুমি কিভাবে পড়বা। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, তুমি কিভাবে পড়বা। ধরো আমরা কেমিস্ট্রি নিয়ে কথা বলছি, তাহলে আমি কেমিস্ট্রি কিভাবে পড়বো, যে এই প্রসিডিউরে পড়লে এই কেমিস্ট্রি আমার সারা জীবন মনে থাকবে। তাহলে এইটি নিশ্চয়ই কোনো প্রসিডিউর আছে। যারা পরীক্ষায় টপার করে, যেমন আগের দিনে বোর্ড স্ট্যান্ড হতো, এখন তো এককভাবে এরকম রেজাল্ট হয় না, কিন্তু আমরা ধরে নিই যে একটা হাইস্ট স্কোর তুমি অ্যাচিভ করলা যে কোনো জায়গায়, তারা, নর্মাল যে স্টুডেন্ট রয়েছে, তাদেরও 24 ঘন্টা, ওদেরও 24 ঘন্টা, কিন্তু ওরা কিছু সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করে। তুমি যদি 18 ঘন্টা পড়াশোনা করো, এবং তারাও 18 ঘন্টা পড়াশোনা করে, তুমি 10 ঘন্টা পড়াশোনা করলে তারাও 10 ঘন্টা পড়াশোনা করে, কিন্তু কিছু সিস্টেম আছে, যে সিস্টেমের কারণে ওরা ইনফরমেশন অনেক বেশি রিকল করতে পারে। এমন না যে তুমি যেটা পড়ছো সে ওটা পড়ে নাই বা অন্য কিছু পড়েছে, এমন না। একই বই, একই ইনফরমেশন, একই টিচারের কাছে পড়ছে, তারপরে দেখা যাচ্ছে কেউ যে টপার হচ্ছে আর কেউ যে পাস করতেই পারছে না। এর কারণটা কি? কারণটা হচ্ছে যে রিকল করার ক্ষমতা। রিকল করা মানে, মানে হচ্ছে আমি একটা জিনিস পড়লাম, যখন আমার দরকার তখন এটাকে মেমোরি থেকে বের করে খাতায় লেখা বা আমার কারোর সামনে বলা, এই বলতে পারার যে স্কিলটা, এটা কি বলি আমরা? রিকল পাওয়ার। কি বলি আমরা এটাকে? রিকল পাওয়ার। এই রিকল পাওয়ার যদি কোনো কারণে আমার পর্যাপ্ত না থাকে, আমি হাজার হাজার ঘন্টা, আমি 24 ঘন্টা পড়লেও আমার কোনো কাজে দিবে না। তাহলে আমরা জানবো যে সাকসেসের রেস্ট, মানে হিস্ট্রিটা কিভাবে কিভাবে শুরু হবে। প্রথমে আমরা বলি যে যে তুমি যদি এখান থেকে, অনলাইন থেকে তুমি যদি সফলতা অর্জন করতে চাও, অনলাইন থেকে তুমি যদি বেস্ট রেজাল্টটা অর্জন করতে চাও, তুমি যদি সামনে এইচএসসি পরীক্ষায় বা এইচএসসি পরীক্ষার ভালো করতে বা অ্যাডমিশন টেস্টে ভালো করতে চাও, তাহলে তোমার যা করতে হবে আমি বলে নিই আগে যা কি করতে হবে। ওয়াচ ডেইলি লাইভ ক্লাস উইদাউট ফেল। কোনো ফেল করা যাবে না, নির্ধারিত সময়ে তোমার লাইভ ক্লাস তোমাকে দেখতে হবে, অথবা রেকর্ড ক্লাস থেকে রেকর্ড ক্লাস করতে হবে। তো লাইভ ক্লাসটা হলে বেটার। সলভ ডিপিপিএস ডেইলি। ডিপিপিএস বলতে আমরা কিছু হোমওয়ার্ক টাইপের কিছু জিনিস দেবো, সেগুলো তোমাকে প্রতিদিন সলভ করতে হবে। গিভ টেস্ট অ্যান্ড অ্যানালাইসিস। যখন পরীক্ষা থাকবে তখন পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, এবং ইরোর গুলো অ্যানালাইসিস করতে হবে। ইরোর অ্যানালাইসিস মানে আমি কোন ভুলটা করলাম, কেন করলাম, এই দুটা কারণ খুঁজে বের করতে হবে সলভ ক্লাস থেকে। সেলফ স্টাডি ফর 6 আওয়ার্স। আমি এখানে 6 আওয়ার্স বলেছি, তুমি যদি প্রথম থেকে আমাদের সাথে থাকো তাহলে প্রতিদিন কমপক্ষে 6 ঘন্টা পড়তে হবে। এই 6 ঘন্টা যদি তুমি মেনটেন করতে পারো, আমরা তোমাকে ধরে নিব যে তুমি এই 6 ঘন্টা মেনটেন করবা। কমপক্ষে, কিন্তু এটা, হ্যাঁ, এটা বেশিও হইতে পারে, বাট কমপক্ষে 6 ঘন্টা পড়াশোনা করতেই হবে এই লাইভ ক্লাসের সাথে। আরটা হচ্ছে অনেস্টি। নিজের কাছে সৎ হতে হবে, অন্য মানুষের কাছে না, নিজের কাছে, অর্থাৎ নিজের বিবেকের কাছে। যেমন তোমাকে আমি বলেছি 6 ঘন্টা পড়াশোনা করতে, তুমি প্রতিদিন 6 ঘন্টা পড়ছো কিনা সেটা তুমি তোমার নিজেকে কোশ্চেন করে বের করবা। যদি কোনো কারণে আমি মিস করে থাকি, আগামীকালকে সেটা করে নেবো, বাট দিনেরটা দিনে করতে হবে। 24 ঘন্টায় 6 ঘন্টা চেয়েছি, এটা যদি তুমি ফলো করতে পারো প্রথম থেকেই, তুমি নিশ্চিত তোমার স্বপ্ন পূরণে তুমি সফল হবা। এটুকু তোমাকে লিখে দেওয়া যাবে। তাহলে এই কটা স্টেপ, যে দিস ওয়ান, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা স্টেপ যদি তুমি এনশিওর করতে পারো, তোমার সাকসেস গ্যারান্টেড। কেউ আটকাতে পারবে না। একটা জিনিস মনে রাখতে হবে, তুমি যদি পড়ো তোমাকে কেউ আটকাতে পারবে না, আর তুমি যদি না পড়ো কেউ তোমার পড়াতে পারবে না। সো সবকিছু ডিপেন্ড করছে কার উপরে? তোমার উপরে। সো সেট ইউর মাইন্ড
যে তুমি কি করতে চাও, ইন্টারমিডিয়েটে তুমি ফাইনালি কি করতে চাও, এইটা তোমার মাইন্ডসেট করো যে তুমি কোন জায়গায় তোমাকে দেখতে চাও, তোমার স্কোরটা কত হতে চাও, এটা চোখ বন্ধ করে দেখো যে আমার স্কোরটা এত হবে। এবং ওই স্কোরকে অ্যাচিভ করতে হলে তোমার কি করতে হবে, এই কটা স্টেপ মেনটেন করতে হবে। আমি বলে দিয়েছি কোন কটা স্টেপ মেনটেন করতে হবে। আই হোপ যে তোমরা এটা বুঝতে পারছো যে কোন ধরনের স্টেপ গুলো তোমাকে মেনটেন করতে হবে। এবং এই অনলাইন ক্লাসে আমরা হচ্ছে ডিটেলস যাব, নট এ সিঙ্গেল ইস্যু আমরা আনটাচ রাখবো না। সো মেন্টালি প্রিপারেশন নাও যে কেমিস্ট্রি শেখার জন্য এটি একটি গুড একটা প্ল্যাটফর্ম হবে, এবং তোমাদের সকল একাডেমিক সমস্যার সমাধান এখানে ফ্রিলি করতে পারবা। সো নো প্রাইভেট টিউটর উইল বি রিকোয়ার্ড, কোনো প্রাইভেট টিউটরের কাছে যাওয়ার দরকার নেই, জাস্ট বাসায় বসে মোবাইল দিয়ে তুমি এটি করতে পারবা, এই পুরো কোর্সটা। এবার রইলো হচ্ছে প্রয়োজনীয় নোটপত্র বা অন্যান্য কিছু, এটি আমরা তোমাকে গাইড করব। প্রয়োজনীয় নোটপত্র থেকে শুরু করে অন্যান্য যা কিছু তোমার ঘন্টার পর ঘন্টা বসে কাউরি যে কাছে যে প্রাইভেট পড়ার দরকার হবে না। আর হচ্ছে যে সময় নষ্ট করার দরকার হবে না, আড্ডা দেওয়ার প্রয়োজন হবে না, বাসায় বসে রেস্ট নাও, প্রয়োজনীয় সময়গুলো ইনভেস্ট করো নিজের মতো করে। যত বেশি সময় তুমি তোমার নিজের পড়াশোনায় দিবা, মনে রাখো তুমি সফলতার তত কাছে চলে যাবে। সো আমরা স্লাইডটা দেখলাম, এই স্লাইডটা থেকে আমরা বুঝলাম কি, আমরা বুঝলাম হচ্ছে সফল হতে হলে তোমাকে কি করতে হবে। সো আজকেই তুমি প্রতিজ্ঞা করে ফেলো, এখনই প্রতিজ্ঞা করে ফেলো তুমি তোমার রেজাল্টটা কি দেখতে চাও, এবং হচ্ছে তোমাকে কি করতে হবে সেটা আমি বলে দিলাম। এরপরে আমরা যদি চাই হোয়াট উই উইল কাভার ইন দা অনলাইন কোর্স, আমরা এই অনলাইন কোর্সে কোন কোন জিনিসগুলো পড়াবো তার একটা তালিকা আমি দিয়ে রাখছি। যেমন হচ্ছে যে বেসিক ডিসকাশন করব প্রতিটা সিলেবাস অনুযায়ী, চ্যাপ্টার টু চ্যাপ্টার। আর একটা হচ্ছে যে আমরা রিভিশন ক্লাস থাকবে, সলভ ক্লাস থাকবে, আর ডাউট ক্লিয়ার ক্লাস থাকবে, তাই তো? তো আশা করছি এখান থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারবে, যেমন লাস্ট ইয়ার কোশ্চেন গুলো আমরা সলভ করব, এবং হচ্ছে রিভিশন ক্লাসগুলো করব, সলভ ক্লাসগুলো হবে, এবং হচ্ছে যে আমরা নেক্সট যেতে যাব সেটি হচ্ছে যে ক্লাসটা শুরু করব আমরা সেটি হলো যে জৈব যৌগ নিয়ে। তার আগে আমি একটা কথা বলে নিই, জৈব যৌগ নিয়ে ক্লাস শুরু করার আগের স্টেপটা কি? আগের স্টেপটা হচ্ছে কেমিস্ট্রি কিভাবে তুমি সারা জীবন মনে রাখতে পারবা, কিভাবে মনে রেখে এটাকে প্রয়োজনীয় সময় রিকল করতে পারবা, পরীক্ষার খাতা লিখতে পারবা, ভাইবে অ্যান্সার করতে পারবা। তুমি যা পড়বা সবই তোমার মেমোরিতে থাকবে। একে কি করে বের করতে হবে রাইট টাইমে, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এই যে ট্রিক্স গুলো, এই যে সাইন্টিফিক ওয়ে গুলো, যে মেথডে ব্রেন কাজ করে, সেগুলো তোমাকে আমরা গাইড, টাইম টু টাইম গাইড করব এই সমস্ত প্রসেসে। এর মাধ্যমে শুধু 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 কেমিস্ট্রি না, সায়েন্সের যে কোনো সাবজেক্ট এবং যে কোনো ইনফরমেশন লাইফ টাইমের জন্য মেমোরিতে গেঁথে নিতে পারবা, এবং প্রয়োজনে রিকল করতে পারবা। তোমার কাজ হচ্ছে প্রতিটা ভিডিও, প্রতিটা ইনস্ট্রাকশন ওয়ান বাই ওয়ান কভার করা, এবং ডে টু ডে কভার করা, যাতে করে কোনোটা মিস না হয়ে যায়। আজকেরটা কালকে করা যাবে না, আজকেরটা আজকে করতে হবে। আমরা একটা নির্ধারিত সময়ে ভিডিওগুলো আপলোড করে থাকি, এবং সেটি একদিন পর পর। সো এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে যেতে হবে। আচ্ছা, এবার আসি আমরা। আর এই পুরো কেমিস্ট্রির সমস্ত বিষয়গুলো নিয়ে, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, আইসিটি ইত্যাদি, এই সাবজেক্টগুলো মানে এইচএসসি সায়েন্সের সাবজেক্টগুলো, ইনক্লুডিং ইংলিশ, এই সাবজেক্টগুলোর সবগুলো সাবজেক্টের রেকর্ডেড ভিডিও রয়েছে। কেউ যদি মনে করো যে রেকর্ডেড ভিডিও নিও, যেটাকে আমরা ভিডিও বুক বলি, সেই ভিডিও বুকগুলো তোমরা পারচেস করে নিতে পারবা, এবং এটা অফলাইনেও চালানো পসিবল। তবে অফলাইনে আমি ডিসকারেজ করি, কারণ আপডেট গুলো পাবা না, তাহলে অনলাইনের সাথে কানেক্টেড থাকাই ভালো এই সামগ্রিক প্রসেসের সাথে। এবং এটির যেহেতু হচ্ছে যে তোমার এক্সট্রা কোনো টিচার, এক্সট্রা কোনো কিছু দরকার হবে না, সুতরাং বাসায় বসে তোমার রিক্সা ভাড়ার টাকাতে তোমার এটা কাভার হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আজকের ফার্স্ট স্লাইডে, আমরা শুরু করতে যাচ্ছি জৈব যৌগ। প্রথমত তোমরা এটা জানো যে কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে যে গঠিত যৌগগুলো, সেগুলোকে আমরা জৈব যৌগ বলি। হাইড্রোকার্বন অথবা এদের জাতককে আরেকটু বড় করে বললে হাইড্রোকার্বন এবং এদের জাতক। তাহলে প্রথমত হচ্ছে কার্বন আর হাইড্রোজেন হচ্ছে হাইড্রোকার্বন, এবং হাইড্রোকার্বন এবং এদের জাতক থেকে থেকে উদ্ভূত যে যৌগগুলো, সেগুলোকে আমরা জৈব যৌগ বলে থাকি, যেমন কার্বন, হাইড্রোজেন, তাই তো? আচ্ছা, এখন হচ্ছে যে কার্বন হাইড্রোজেন ছাড়াও কিছু কিছু মৌল রয়েছে, যে মৌলগুলো জৈব যৌগতে থাকে। এগুলো কারা? যেমন হচ্ছে আহ সালফার, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন এবং হ্যালোজেন। তো এটা কি মনে রাখবো কি করে? আমরা জানি কার্বন এবং হাইড্রোজেন হচ্ছে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন অথবা এদের জাতক, তো এদের জাতক কারা? এদের জাতক গুলোকে মনে রাখার জন্য মনে রাখো, হাইড্রোকার্বন তো তোমার মনেই আছে, সাথে হচ্ছে একটি স্পুন, চামচ। মনে মনে করো যে চামচ তুমি দেখতেছো, এই চামচ হচ্ছে কি, এই যে বানানটা কাছাকাছি ধরে নাও পড়ার পড়ার স্বার্থে, SPON, স্পুন, এবং এক্স। মনে করো ব্যাপারটা এরকম ভাবো যে তোমাকে একটা বাটি দেওয়া হয়েছে, সে বাটিতে হাইড্রোকার্বন আছে, এক বাটি হাইড্রোকার্বন।
এক বাটি হাইড্রোকার্বন, এবং বাটির এক পাশে একটা চামচ আছে। এবার চামচ দিয়ে তুমি খেতে যাচ্ছ, অন্যজন এসে তোমার কাছে চামচটা নিয়ে নিল। তার মানে নিয়ে নেওয়াটা তোমাকে খেতে দিল না। তার মানে এই যে ক্রস। তাহলে একটা স্পুন, এক বাটি হাইড্রোকার্বন। এক বাটি হাইড্রোকার্বন কিরকম ব্যাপারটা? ব্যাপারটা আমরা একটু দেখি। ধরো এটা আমার হচ্ছে একটা বাটি, হ্যাঁ। এই যে এটা আমার একটা বাটি, এটা আমার একটা বাটি। এখানে কি আছে? সি আর এইচ আছে। ঠিক আছে, এই সি এইচ আছে। তোমাকে এটা খেতে দেওয়া হয়েছে। এখন এখানে একটা স্পুন দেওয়া হয়েছে, একটা কি স্পুন, এরকম একটা স্পুন। এই যে স্পুন, এই স্পুন দিয়ে তুমি হাইড্রোকার্বন খাচ্ছ, অন্যজন এসে তোমাকে হাইড্রোকার্বনটা নিয়ে চলে গেল। যখন নিয়ে চলে গেল, তখন তোমার খাওয়া হলো না, এই নিয়ে চলে যাওয়াটা হচ্ছে এক্স। তাহলে হাইড্রোকার্বন, স্পুন, আর যে এক্স। তার মানে স্পুন মানে sp1 স্পুন, স্পুন মানে সালফার ফসফরাস অক্সিজেন নাইট্রোজেন, আর হ্যালোজেন হচ্ছে তোমাকে খেতে দিল না, নিয়ে চলে গেল। এটাকে আমরা বলছি এক্স। এই এক্স মানে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এই যে হাইড্রোকার্বনের জাতকগুলো কিভাবে তৈরি হয়, এই যে হাইড্রোকার্বন, এখানে আলট্রাভায়োলেট রে পড়লে ক্লোরিনের উপস্থিতিতে কার্বন কার্বন টেট্রাক্লোরাইড বানায়। এটা কি? এটা হচ্ছে হাইড্রোকার্বনের জাতক, সুতরাং এটা একটা জৈব যৌগ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এখানে কিন্তু কার্বন এবং হাইড্রোজেন কোনোটাই নেই, কিন্তু তারপরে এটা জৈব যৌগ, কার্বন টেট্রাক্লোরাইড। হোয়াই জৈব যৌগ? কারণ এটা হচ্ছে হাইড্রোকার্বনের জাতক। সো এই ক্রিটিক্যাল জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এটা। এরপরে আসি আমরা। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাইড, কার্বন থাকা সত্ত্বেও, কার্বন থাকা সত্ত্বেও অজৈব যৌগ। কার্বন থাকা সত্ত্বেও অজৈব যৌগ, এরা কারা? কার্বন আছে কিন্তু যৌগটা হচ্ছে অজৈব। আমরা তো জানি যে কার্বন এবং হাইড্রোজেন থাকলে সেটা হাইড্রোকার্বন, এবং হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক যারা, তারা হচ্ছে কি জৈব যৌগ, তাই না? কিন্তু কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রম গুলো মনে রাখতে হবে। কোন কোন কোনগুলো ব্যতিক্রম? কার্বন থাকা সত্ত্বেও জৈব যৌগ হবে না। কার্বন থাকা সত্ত্বেও জৈব যৌগ না। এগুলোর উদাহরণ কারা? পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, এবং অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্টের জন্যও খুবই ইম্পর্টেন্ট। সেগুলো কি? কার্বন থাকা সত্ত্বেও অজৈব যৌগ। কার্বন থাকা সত্ত্বেও জৈব যৌগ হবে না। কার্বন থাকা সত্ত্বেও অজৈব যৌগ। খেয়াল করো শব্দগুলো, কার্বন থাকা সত্ত্বেও অজৈব যৌগ। আমরা জানি কার্বন থাকলে জৈব যৌগ হয়, কিন্তু কার্বন থাকা সত্ত্বেও অজৈব যৌগ। কারা কারা? কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, ক্যালসিয়াম কার্বাইড, পটাশিয়াম সায়ানাইড, নিকেল টেট্রাকোবাল্ট, আর ফেরিক পেন্টাকোবাল্ট। এগুলোকে মুখস্থ করে ফেলতে হবে একদম। লিখে লিখে মুখস্থ করে ফেলতে হবে। এই স্লাইড থেকে নোট নিয়ে নিতে পারো, অথবা ভিডিওটা রিপিট দেখতে পারো। দেখে নোট নিয়ে নিতে হবে, নোট নিয়ে মুখস্থ করে ফেলতে হবে। এটা পরীক্ষার জন্য যেমন ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, সারা জীবনের জন্য ইম্পর্টেন্ট। কারা কারা? CO CO2, ক্যালসিয়াম কার্বাইড, পটাশিয়াম সায়ানাইড, নিকেল টেট্রাকোবাল্ট, আয়রন পেন্টাকোবাল্ট। তাহলে টেট্রাকোবাল পেন্টাকোবাল, হ্যাঁ, টেট্রাকোবাল পেন্টাকোবাল, কার কার? আয়রন আর নিকেল। আর আয়রন নিকেলের সাথে কি আছে? পটাশিয়াম সায়ানাইড। পটাশিয়াম সায়ানাইডের সাথে কি আছে? দুই কার্বন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এবং ক্যালসিয়াম কার্বাইড। 10 বার 15 বার দেখে দেখে পড়লে মুখস্থ হয়ে যাবে, তারপরে লিখে ফেলবা। আর কেমিস্ট্রি মনে রাখার জন্য আমি কিছু ট্রিক্স বলে দেবো, সেই ট্রিক্স গুলো যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে কেমিস্ট্রি সারা জীবনের জন্য গেঁথে যাবে ব্রেনে। যেমন করে তোমার নাম তুমি কখনো ভুলবে না, তোমার বাবার নাম তুমি কখনো ভুলবে না, তোমার গ্রামের অ্যাড্রেস তুমি কখনো ভুলবে না। এটা তুমি তো মুখস্থ করো নাই, কিন্তু তোমার ব্রেনে গেঁথে গেছে। তো কোনো ইনফরমেশন যদি শর্ট টার্ম থেকে লং টার্মে চলে যায়, তাহলে সেটা মানুষ আর কখনো ভুলে না। এই শর্ট টার্ম থেকে লং টার্মে কোনো ইনফরমেশনকে ডিরেক্টলি পাস করানো যায়, সেই পাস করানোর কিছু গাইডলাইন আছে, কিছু টেকনিক আছে, কিছু ট্রিপস আছে, কিছু ট্রিক্স অ্যান্ড টিপস রয়েছে। এই ট্রিক্স অ্যান্ড টিপস গুলো আমরা গ্র্যাজুয়ালি শিখবো, যাতে করে কখনো এটা আমাদের এখান থেকে মিস না হয়ে যায়। আচ্ছা, এরপরে আমরা CFC, এটা আর একটা ইম্পর্টেন্ট ইস্যু। দেখো এখানে কার্বন আছে, কার্বন আসে, কিন্তু এটি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, এটা কিন্তু জৈব যৌগ। CFC, CFC জৈব যৌগ, হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। খেয়াল করো কথাগুলো, হাইড্রোজেন বিহীন জৈব যৌগ মানে হাইড্রোজেন নেই কিন্তু জৈব যৌগ। আমরা জানি তো কার্বন এবং হাইড্রোজেন থাকলে জৈব যৌগ হয়, কিন্তু এখানে হাইড্রোজেন নাই, কার্বন আছে হয়তো কিন্তু হাইড্রোজেন নাই। হাইড্রোজেন নাই কিন্তু জৈব যৌগ কারা? কার্বন টেট্রাক্লোরাইড, মানে টেট্রাক্লোরো কার্বন নাইট্রেট, নাইট্রাইট। এটা হলো, এটাকে আমরা বাণিজ্যিক ভাবে বলি ক্লোরোপিক্রিন এবং কার্দনে গ্যাস। কার্দনে গ্যাস এটা তোমার মনে রাখার জন্য আমি বলি CCl3NO2। এটা কোন জিনিসটা? CCl3NO2 এটা হচ্ছে, তোমরা দেখো যে অনেক সময় গন্ডগোল হয়, অনেক মানুষের জামাত হয়, পুলিশ তখন টিয়ার সেল মারে।
যেটাকে আমরা বলি টিয়ার সেল। টিয়ার মানে টিয়ার কান্না, এই কান্নার সেল যেটা, এটা হচ্ছে কাঁদুনে গ্যাস, দ্যাট ইজ ক্লোরোপিক্রিন, দ্যাট ইজ হচ্ছে CCl3NO2। তোমাদেরকে এখন থেকে যখন দেখবা যে টিয়ার সেল ছাড়ছে তখন কি ছাড়তেছে তোমাদেরকে মনে রাখতে হবে কেমিক্যাল নাম দিয়ে, CCl3NO2, ক্লোরোপিক্রিন বা কাঁদুনে গ্যাস, ক্লোরোপিক্রিন বা কাঁদুনে গ্যাস, CCl3NO2, এটা মনে রাখতে হবে। এরপরে আরেকটি জিনিস, আম, যেটি যেটি হচ্ছে যেটা মনে হচ্ছে যে জৈব যৌগ না কিন্তু এটি জৈব যৌগ, সেটা কোনটা? COCl2, ফসজিন গ্যাস, ফসজিন গ্যাস, COCl2, এটাকে ফসজিন গ্যাস বলে। COCl2 মনে রাখো, COCl2 ফসজিন গ্যাস, COCl2 ফসজিন গ্যাস, CCl3NO2 কার্বন গ্যাস বা ক্লোরোপিক্রিন গ্যাস, জৈব যৌগ। এগুলা কোন ধরনের জৈব যৌগ? হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। যদি তোমাকে বলে, জিজ্ঞেস করে কেউ যে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ কোনটা, তখন তোমাকে এই দুটার নাম বলতে হবে, CCl3NO2, COCl2, CCl3NO2, COCl2। এটা হাইড্রোজেন বিহীন জৈব যৌগ, হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। CCl3NO2 হাইড্রোজেন বিহীন জৈব যৌগ, CCl2, COCl2 ফসফিন গ্যাস, হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। CCF3 এটাকে মানে এলাবোরেট করলে দাঁড়ায় হচ্ছে ক্লোরো ফ্লোরো ক্লোরোফ্লোরোকার্বন, এটি একটি জৈব যৌগ। CCFC এটা হচ্ছে ওই যে আমাদের, আমরা যে ফ্রিজ ব্যবহার করি ওইখান থেকে CFC গ্যাস বের হয়, এটা হলো CFC ক্লোরোফ্লোরোকার্বন, এটি একটি জৈব যৌগ। হাইড্রোজেন বিহীন জৈব যৌগ, এটাও কিন্তু হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। তাহলে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ আমরা কয়টা পেলাম? তিনটা, CFC, CCl3NO2, COCl2। CFC, CCl3NO2, ক্লোরোপিক্রিন বা কার্বন গ্যাস, ফসফিন গ্যাস, COCl2, এটা হচ্ছে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। আশা করছি বুঝতে পারছো এই স্লাইডটা, এবং খুব ইম্পর্টেন্ট স্লাইড এটা। এরপরে অজৈব যৌগ, আমরা কিছু বৈশিষ্ট্য শিখবো, তার আগে আমরা কিছু জেনে নিই যে অজৈব যৌগের সংখ্যা গোটা বিশ্বে প্রায় 1 লাখ বা 1 লাখের কিছু বেশি। আর জৈব যৌগের সংখ্যা 80 লক্ষ। মানে জৈব যৌগের রাজ্য এই পৃথিবীতে সব থেকে বেশি। মনে থাকবে কথাটা? আচ্ছা, এবার আমরা আসি যে এই কবিতাটা আমরা একটু দেখি, জৈব যৌগের বৈশিষ্ট্য মনে রাখার জন্য এই কবিতাটা খুব গুরুত্বপূর্ণ। যে বিশাল রাজ্যের বন্ধনে সমযোজী, নিজ নিজ দ্রবণের দ্রবণী, দহনে নেই অবশেষ, অপরিবাহী হলেও মন্থর বেশ। আমরা এই স্লাইডটা দেখার চেষ্টা করি। এই যে নিজে নিজে দ্রবণীয়, এই শব্দটার অর্থ হচ্ছে এই যে লাইনটা, এই লাইনটার অর্থ হচ্ছে যে ডিসলভ লাইক ডিসলভ। আমরা জানি যে জৈব যৌগগুলো অপদার্থ যৌগ, এবং অপদার্থ যৌগগুলো অপদার্থ দ্রাবকেই দ্রবীভূত হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে মন্থর, মানে হচ্ছে রেট অফ রিয়াকশনটা অনেক কম। অর্থাৎ রেট অফ রিয়াকশন, আমরা যখন বিক্রিয়ার কেমিক্যাল রিয়াকশনের রেট অফ রিয়াকশন পড়বো, তখন আমরা ওখানে বিক্রিয়ার গতি পড়বো, তখন আমরা বুঝতে পারবো আরো। তো আপাতত মনে রাখো যে রেট অফ রিয়াকশন মানে হচ্ছে বিক্রিয়ার গতি। হ্যাঁ, বিক্রিয়ার গতি অনেক কম। বিশাল রাজ্য বলতে আমরা যে 80 লক্ষ, সেজন্য বলছি। বন্ধন বলতে এই জৈব যৌগগুলো সাধারণত সমযোজী বন্ধনে অ্যাটাচ থাকে। ঠিক আছে? তো আমরা তাহলে বুঝলাম। আর অপরিবাহী মানে হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে না। তাহলে এই যে আমরা যদি এই এই কবিতাটা মুক্ত রাখি, দ্যাট ইজ এই কবিতাটা এই মুখস্থ রাখি, তাহলেই কিন্তু আমাদের হয়ে যায় জৈব যৌগের বৈশিষ্ট্য মনে রাখার জন্য: বিশাল রাজ্যের বন্ধনে সমযোজী, নিজ নিজ দ্রবণে দ্রবণী, দহনের অবশেষ, অপরিবাহী হলেও মন্থর বেশ। এই কবিতাটা মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ করে ফেললে আমরা এই প্রপার্টিস গুলো ইজিলি মনে রাখতে পারবো। এগুলো খুবই মানে ফান্ডামেন্টাল প্রপার্টিস। সো এইটা মনে রাখতে হবে। আর সবাইকে আমি আরেকবার বলি যে এটি যেহেতু একটা স্কলারশিপ বেসড একটা প্রোগ্রাম, সুতরাং এই প্রোগ্রামে সবাই পার্টিসিপেট করুক এবং সবাই তার একাডেমিক প্রবলেম গুলো সলভ করুক বা সলভ করতে পারুক, এটি আমরা চাই। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বা বাংলাদেশের বাইরে যারা রয়েছে, তারা যারা সায়েন্সে আছো, তাদের বোঝার জন্য ডেফিনেটলি এখান থেকে অনলাইনের এইচএসসি কোর্সগুলো তোমাদের অনেক বেশি হেল্প করবে। এবং এই অনলাইনের এইচএসসি কোর্সগুলো কিন্তু আমাদের ইংলিশ ভার্সনে রয়েছে, এই যে ইংলিশ ভার্সন এখানে। এবং ও লেভেল এ লেভেলের কোর্সগুলো পরিচালিত হচ্ছে। তোমাদের প্রয়োজনে তোমাদের যে কোর্সটি দরকার সেই কোর্সটি এনরোল করে নাও, এবং যারা রয়েছে তোমাদের সাথে তাদেরকে সবাইকেই ইনভাইট করো, বিকজ এটি হচ্ছে স্কলারশিপ বেসড পেইড। তোমাদের কোনো কোশ্চিন থাকলে ভিডিওর শেষে কমেন্ট কমেন্ট করবা, এবং হচ্ছে কোনো কোশ্চিনের উত্তর জানতে চাইলে বা কোনো টপিকস নিয়ে ডিসকাশন চাইলে সেটিও বলে দিবা। আর আমাদের সাথে রিচ করার, আমাদের সাথে কমিউনিকেট করার তো ওই আমি বলে দিয়েছি। আর ভিডিও লিংক ডিসক্রিপশনেও কিন্তু হচ্ছে তোমার রেজিস্ট্রেশন করার লিঙ্কটা থাকবে। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়ায় দাও।